গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। 25শে সেপ্টেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখে নিই। প্রতিটা প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য, তো মন দিয়ে দেখবে এবং বুঝবে। প্রথম প্রশ্ন, 22শে সেপ্টেম্বর 2025 এ আয়োজিত 69তম ব্যালেন ডি অর অনুষ্ঠানে মহিলাদের ব্যালেন ডি অর 2025 কে জিতেছে? দেখো, ব্যালেন ডি অরটা হচ্ছে একটা ফুটবলের আন্তর্জাতিক পুরস্কার ফিফার। তো সেটা জিতেছে কে? মহিলাদের জিতেছে আইতানা বানমতি, যিনি হচ্ছে একটা স্প্যানিশ প্লেয়ার। স্পেনের ফুটবল প্লেয়ার আইতানা বানমতি, ইনি জিতেছেন মহিলাদের মধ্যে। পুরুষ বিভাগে কে জিতে? উসমান উসমান ডেম্বেলে, ইনি হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের একটা ফুটবল প্লেয়ার, ইনি হচ্ছে উসমান ডেম্বেলে, ইনি পুরুষ বিভাগের ব্যালন ডি অরটা জিতেছেন। দেখো, এই আইতানা বানমতি, যিনি পরপর টানা 3বার এই পুরস্কারটি জিতলেন, অর্থাৎ এই জন্য কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং পুরুষ বিভাগের উসমান ডেম্বেলে জিতেছে 2025 ব্যালন ডি অরটি, এবং সেরা ক্লাব হিসাবে প্যারিস সেন্টার জার্মানি এই পুরস্কারটি জিতেছে। দেখো, ব্যালন ডি অর পুরস্কারটি প্রথম দেওয়া হয়েছিল 1956 সাল থেকে। ঠিক আছে, এটা দেশ বছরের বর্ষসেরা ফুটবল প্লেয়ারকে দেওয়া হয়ে থাকে। দেখো, এখানে পুরো এই ব্যালন ডি অর 2025-এর লিস্টটা এখানে দেওয়া আছে। পুরুষ বিভাগে জিতেছে উসমান ডেম্বেলে, মহিলা বিভাগে আইতানা বানমতি, এবং বর্ষসেরা পুরুষ ক্লাব হচ্ছে পিএসজি, এবং মহিলা ক্লাব হচ্ছে আর্সেনাল। তো এই চারটে বেশি ইম্পর্টেন্ট, এই চারটে তোমরা দেখো, বাকিগুলো তোমরা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, 2025 সালে ই গভর্নেন্সে জাতীয় পুরস্কার কোন গ্রাম পঞ্চায়েতকে স্বর্ণপদক দেওয়া হয়েছে? 2025 সালে ই গভর্নেন্সের জাতীয় পুরস্কার কোন গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে রোহিণী গ্রাম পঞ্চায়েতকে। দেখো, আমরা গতকাল বলেছিলাম যে বিশাখাপত্তনমে ই গভর্নেন্স 2025 কনফারেন্সটা আয়োজিত হচ্ছে 22 এবং 23শে সেপ্টেম্বর জুড়ে। তো এখানে রোহিণী গ্রাম পঞ্চায়েতকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। রোহিণী গ্রাম পঞ্চায়েতকে স্বর্ণপদক দেওয়া হয়েছে, এটা বিশাখাপত্তনমে আয়োজিত হয়েছে তৃণমূল স্তর, মানে একদম প্রাথমিক গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য। গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো ডিজিটালাইজ করার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো, এখানে লিস্ট আছে যে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে রোহিণী গ্রাম পঞ্চায়েত আহ, ধুলি মহারাষ্ট্র, ধুলি ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র স্টেটের। সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্ট মাজালিসপুর গ্রাম পঞ্চায়েত, এটা ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্টে, ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এছাড়া জুরি অ্যাওয়ার্ড পালসানা গ্রাম পঞ্চায়েত, সুরাট, গুজরাটের। এবং আরেকটা জুরি অ্যাওয়ার্ড সাউকাটি গ্রাম পঞ্চায়েত, কেন্দুলঝাড়, ওড়িশা। কেন্দুলঝাড় ওড়িশা এরই পেয়েছে। এই কটা একটু দেখে রাখবে। তো চলো, তার পরের প্রশ্নটা আমরা চলে যাই। 3 নম্বরের প্রশ্ন, 23শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে কে বিকশিত ভারত বিল্ডনাথন 2025 চালু করেছে? দেখো, বিকশিত ভারতটা কি? এইটা একটা কেন্দ্রীয় সরকারের ভিশনারি প্রজেক্ট, যাতে বলা হয়েছে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত এবং উন্নত পর্যায়ে উন্নয়নশীল দেশে থেকে উন্নত দেশে নিয়ে যেতে হবে। তার জন্য বিকশিত ভারতটা হচ্ছে ভারতের ইয়াং জেনারেশনের উপর আরোপিত বা ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করার জন্য একটি ইনিশিয়েটিভ। ঠিক আছে, এর মধ্যে এই বিকশিত ভারত প্রজেক্টের মধ্যে ভারতের ইয়াং জেনারেশন তাদের নিজেদের যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে তারা আহ, ব্যবহার করতে পারবে, সেই উদ্দেশ্যে এই বিকশিত ভারত প্রজেক্টটা চালু করা হয়েছে। তো এটা নিউ দিল্লিতে কে চালু করলো? 23শে সেপ্টেম্বর চালু করলো ধর্মেন্দ্র প্রধান। দেখো, 23শে সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে বিকশিত ভারত বিল্ডনাথন 2025 চালু করেছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে এই উদ্যোগের লক্ষ্যটা কি?
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং আত্মনির্ভরশীলতা চালু করা। ঠিক আছে? এবার দেখো এটি 13ই অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হবে এই বিল্ডাথনটি। বিল্ডাথন মানে অ্যাকচুয়ালি এটা একটা আলোচনা সভার মতন। ঠিক আছে? আলোচনা সভা যেখানে ইয়াং জেনারেশন তাদের নির্দিষ্ট আইডিয়াগুলো শেয়ার করবে, নিজস্ব আইডিয়াগুলো। তো শিক্ষার্থীরা 22শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। রেজিস্ট্রেশন করবে প্রথমে, তারপরে 13ই অক্টোবরে গিয়ে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করবে এবং তাদের নিজস্ব আইডিয়াগুলো শেয়ার করবে এখানে। পরের প্রশ্ন, আহমেদনগর রেল স্টেশনের নতুন সরকারি নাম কি হলো? দেখো আহমেদনগর রেল স্টেশনের নতুন সরকারি নাম হচ্ছে আহিল্যানগর। আহিল্যানগর রেল স্টেশন। দেখো আহমেদ কি আহমেদনগর রেলওয়ে স্টেশনের আধুনিক নাম আনুষ্ঠানিকভাবে আহিল্যানগর রাখা হচ্ছে। আহ, এই পরিবর্তন লোকমাতা দেবী আহিল্যাবাই হেলকারের উত্তরাধিকারকে সম্মান করার জন্য দেওয়া হচ্ছে। 2025-এর শুরুতে এই জেলার নামকরণ করা হয় আহিল্যানগর এবং সেন্ট্রাল রেলওয়ে 16ই সেপ্টেম্বর এই আপডেটটি সুনিশ্চিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। তো আহমেদনগর রেল স্টেশনের নতুন নাম কি হয়েছে? আহিল্যানগর রেলওয়ে স্টেশন। পরের প্রশ্ন দেখো, 71তম জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন? এটা হয়েছেন রানী মুখার্জি। দেখো এখানে পুরো 71তম যে ফিল্ম ফেস্টিভ্যালটা আছে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা একটু দেখে নেবে যে বেস্ট ফিল্ম অন ন্যাশনাল ভ্যালু, শ্যাম বাহাদুর হিন্দিতে। বেস্ট ফিল্ম যেটা আছে সেটা হচ্ছে 12th ফেল। বেস্ট অ্যাক্টর যিনি আছেন মেল, সে হচ্ছে শাহরুখ খান জওয়ান মুভির জন্য, এবং ভিক্রাত মাসি 12th ফেলের জন্য। আর এদিকে বেস্ট অ্যাক্টর ফিমেল আছে রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে, এই ইসের জন্য এটা পেয়েছেন, মানে সিনেমাটার জন্য। এছাড়া পুরো বেস্ট শর্ট ফিল্ম পুরো চার্ট এখানে আছে, তোমরা একটু দেখে নেবে ভালো করে। আর কালকে আমরা পড়েছিলাম যে এই 71 ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে যে দাদাভাই দাদা সাহেব সরি ন্যাশনাল দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? তো মালায়ালাম অভিনেত্রী অভিনেতা মোহনলাল পেয়েছে। ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে কোন পুরস্কার দেওয়া হয়েছে? কেয়ার স্টারমারকে দেওয়া হয়েছে লিভিং ব্রিজ পুরস্কার। এটা কেন দেওয়া হয়েছে? আহ, ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার এবং মুক্ত বাণিজ্যের জন্য এই পুরস্কারটি নিশ্চিত করা হয়েছে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখব, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সংবাদে দেখা যাওয়া ব্যারেন দ্বীপটি কোন সাগরে অবস্থিত? দেখো ভারতের দুটি আগ্নেয়গিরি আছে ভারতের মধ্যে, একটি হচ্ছে ব্যারেন আর একটি হচ্ছে নারকোন্ডাম। নারকোন্ডাম। তো এই দুটোই আছে আন্দামানে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। তো এই ব্যারেন দ্বীপটিতে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। তো এটা হচ্ছে আন্দামান সাগরে অবস্থিত। সম্প্রতি অল্প কিছু অগ্ন্যুৎপাত দেখা গেছে। কবে কবে দেখা গেছে? 13 এবং 20 সেপ্টেম্বর তারিখে দুবার ছোটখাটো অগ্ন্যুৎপাত দেখা গেছে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। ওকে। পরের প্রশ্ন, কোন মন্ত্রণালয় আদি যুব ফেলোশিপ এবং আদি কর্মযোগী স্বেচ্ছাসেবক কর্মসূচি চালু করেছে? দেখো একটা জিনিস দেখবে, আদি যখন দেখবে না ম্যাক্সিমাম প্রশ্নে যখনই আদি, তো সেটাকে প্রথমত একটুখানি ভাববে আদিবাসী বা উপজাতিদের জন্য কিছু একটা পরিকল্পনা, সাধারণত। ঠিক আছে? সবসময় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, আদি যুব ফেলোশিপ বা আদি কর্মযোগী স্বেচ্ছাসেবক কর্মসূচি চালু করা হয়েছে উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঠিক আছে? এটা কেন করা হয়েছে আমরা দেখব। আহ 2000
সালে 17 সেপ্টেম্বর জনজাতীয় গৌরব বর্ষের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের উদ্বোধন করেন। এর লক্ষ্য কি? 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 550টি জেলায় 1 লক্ষের বেশি আদিবাসী গ্রামে 11 কোটি নাগরিককে এই অভিযানে সম্পৃক্ত করা। এই অভিযানের মধ্যে কি কি আছে? এই আদি যুব ফেলোশিপ ও মেন্টরশিপ এ কি কি থাকবে? স্বাস্থ্য বীমা এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, পিএম বিকশিত ভারত রোজগার যোজনার মতন দক্ষতা পরিকল্পনাগুলির লিঙ্ক সহ একটি 12 মাসের পেড ফেলোশিপে প্রদান করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব, জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সেপ্টেম্বর 2025 সালের জন্য চালু করা এন্টারশিপ প্রোগ্রামটি কি? এটা হচ্ছে অনলাইন স্বল্পমেয়াদী এন্টারশিপ প্রোগ্রাম, জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা এটা চালু করা হয়েছে। দেখো, ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন 22 সেপ্টেম্বর 2025 তারিখে এই অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রামটি চালু করেছে। 896টি আবেদনের মধ্যে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 80 জন শিক্ষার্থীকে 3রা অক্টোবর 2025 চলমান 2 সপ্তাহের প্রোগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে এবং তাদেরকে এই প্রোগ্রামে আহ্বান করা হবে, আমন্ত্রিত করা হবে। ওকে, তো এই ফোকাস কি কি, এই কর্মসূচি বা এই প্রোগ্রামের ফোকাস কি হবে? ফোকাস হবে কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হবে? সেগুলো হচ্ছে সাংবিধানিক অধিকার, নাগরিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার অপরাধ এবং গিগ অর্থনীতির শোষণ। এই সমস্ত বিষয় এই যে প্রোগ্রামটি হবে অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আলোচনা করা হবে। এটা জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা পরিচালিত হবে। পরের প্রশ্ন, 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের প্রতিপাদ্য বিষয় মানে মূল থিম কি ছিল? থিম হচ্ছে, দেখো ইংলিশে এখানে আমি লিখেছি হাতে, বেটার টুগেদার 80 years and more for peace, development and human rights, যার বাংলা করলে হয় একসাথে আরো ভালো, শান্তি, উন্নয়ন, মানবাধিকারের জন্য 80 বছর ও তারও বেশি সময়। এটা হচ্ছে প্রতিপাদ্য বিষয় বা থিম। এটা 80তম অধিবেশন 9 সেপ্টেম্বর 2025 থেকে 25 শুরু হবে এবং 8 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। 1 বছরের অধিবেশন থাকে, মানে 1 বছরের টেনিওর থেকে, সময়সীমা থাকে। জার্মানির অ্যানালেনা বেয়ারবক সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এটা একটুখানি তোমরা ভুলে যাও, গিয়ে প্রশ্নটা এইভাবে পড়ো, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সুশীল সমাজ তাদের অঞ্চলের জন্য সাংবিধানিক সুরক্ষা দাবি করেছে? এটা করেছে লাদাখ। লাদাখ এর দাবি করেছে। বিষয়টা হচ্ছে কি, লাদাখের নাগরিক সমাজের নেতারা এই অঞ্চলের সাংবিধানিক সুরক্ষার জন্য সমবেত হয়েছে এবং একটি ধর্মঘট বা অনশন করছে তারা। সোনাম ওয়াংচুক হচ্ছে এর অন্যতম নেতা। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তারা চাইছে ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে লাদাখের নাম অন্তর্ভুক্ত করা। যে 6ষ্ঠ তফসিলে এখন পর্যন্ত আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের অঞ্চলকে অধীনস্থ বা লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে উপজাতি এলাকাগুলিতে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ তৈরির একটা ক্ষমতা দেওয়া হয়েছে। তো লাদাখের অধিবাসীরা চাইছে লাদাখকেও ওরকম একটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদের গঠনের অনুমতি দেওয়া হোক এবং তাদের লাদাখকে ভারতীয় 6ষ্ঠ তফসিলে সামিল করা হোক। এই উদ্দেশ্যে সেখানে সুশীল সমাজ আন্দোলন করছে। পরের প্রশ্ন দেখবো, আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা কে জিতেছে? জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন অনেক শিরোপা জিতেছে এবং প্রতি বছর প্রচুর গ্র্যান্ড প্রিক্স হয়ে থাকে, তো এটা মাথায় রাখবে একদম। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন। পরের প্রশ্ন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 23 সেপ্টেম্বর 2025 কত বছর পূর্ণ করেছে? এটা পূর্ণ করেছে 7 বছর পূর্ণ করেছে।
দেখো, আয়ুষ্মান ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প, যা নরেন্দ্র মোদী চালু করেছিল। কবে চালু করেছিল? আজ থেকে 7 বছর আগে, 2018 সালে। ঠিক আছে, রাঁচিতে। তো এই বিমাতে 55 কোটিরও বেশি মানুষ উপকৃত হয় এবং 5 লক্ষের বেশি 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়ে থাকে। পরের প্রশ্ন, রেশম উন্নয়নের জন্য নিম্নলিখিত কোন রাজ্যকে সেরা রাজ্য পুরস্কার দেওয়া হয়েছে? রেশম উন্নয়নের জন্য সেরা রাজ্যের পুরস্কার দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে। দেখো, রেশম চাষি এবং রিলারদের জন্য কার্যকারীভাবে সচেতনতা তৈরি এবং উন্নয়নের কর্মসূচি বাস্তবায়নের জন্য মেরা সিল্ক মেরা অভিমান কর্মসূচির আওতায় অন্ধ্রপ্রদেশকে রেশম উন্নয়নের জন্য সেরা রাজ্য পুরস্কার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিল্ক বোর্ড কর্তৃক এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। দেখো, পরের প্রশ্ন আছে, H-1B ভিসার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ব্যবস্থার পর নিম্নলিখিত কোন দেশ বিশ্বব্যাপী প্রতিভা আকর্ষণের জন্য কে ভিসা চালুর ঘোষণা দিয়েছে? দেখো, H-1B ভিসাটা কি? আমেরিকার একটা ভিসা ছিল, যে ভিসাতে বিশ্বের বিভিন্ন ট্যালেন্টেড প্রতিভাশালী মানুষরা সেখানে গিয়ে থাকার সুযোগ পেত এবং কাজ করার সুযোগ পেত। কিন্তু সেই ই ভিসা, H-1B ভিসা একটা শব্দ আছে, ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন এই শব্দটার সঙ্গে H-1B ভিসার খুব যুক্ত, কারণ ভারত বা অন্যান্য দেশের সমস্ত ট্যালেন্টেড বা প্রতিভাশীল মানুষদের আমেরিকা নিয়ে যায় H-1B ভিসার মাধ্যমে এবং সেখানে কাজ দেয়। দেখো, যত আমেরিকার বড় বড় টেক কোম্পানি আছে, সব টেক কোম্পানির কিন্তু সিইও এখন বর্তমানে ভারতীয়রাই আছে। তো যাই হোক, সেটা আমাদের প্রসঙ্গ বহির্ভূত একটা বিষয়। আম, তো যেটা আছে, H-1B ভিসার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ব্যবস্থা পর এখন কোন দেশ কে ভিসা চালু করছে? এটা চালু করেছে হচ্ছে চীন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসার ফি বৃদ্ধি করার পর চীন বিশ্বব্যাপী প্রতিভা আকর্ষণের জন্য কে ভিসা চালুর ঘোষণা দিয়েছে। 1 অক্টোবর 2025 থেকে এটি চালু করা হবে। বিশ্বজুড়ে তরুণ এবং প্রতিভাবান পেশাদারদের, বিশেষ করে STEM ক্ষেত্রে পেশাদারদের আকর্ষণ করার জন্য এটাই তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন দেখব, সিঙ্গাপুরে অনুষ্ঠিত 25তম এশিয়া আঞ্চলিক সম্মেলনে কোন দেশ ইন্টারপোল এশিয়া কমিটির সদস্য নির্বাচিত হয়েছে? এটা হচ্ছে ভারত। দেখো, সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত 25তম এশিয়া আঞ্চলিক সম্মেলনে ভারত ইন্টারপোল এশিয়া কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এই নির্বাচন বহু পর্যায়ে ভোটদান প্রক্রিয়া অনুসরণ করে এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভারতের একটি পদক্ষেপ বলে গণ্য করা হয়। যাই হোক, পরের প্রশ্নটা দেখো, মাথায় রাখবে এইটুখানি, যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত 25তম আঞ্চলিক সম্মেলনে কোন দেশ ইন্টারপোলের এশিয়া কমিটির সদস্য হবে? সেটা হচ্ছে ভারত। পরের প্রশ্ন এবং একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, আহ, চাবাহার বন্দরকে কোন কেন সরি চাবাহার বন্দরকে কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যার উপর মার্কিন যুক্তরাষ্ট্র 2025 সালের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা অবসান ঘটিয়েছে? এটা কেন? দেখো, চাবাহার বন্দরের লোকেশনটা এই যে পাকিস্তান, আফগানিস্তান, ইরানের চাবাহার বন্দর, যেটা ভারত তৈরি করেছিল। ওকে, তো এখান থেকে যেহেতু গদর বন্দর একদম কাছাকাছি আছে, গদর বন্দর থেকে বাণিজ্য হতে, কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ বলে গদর বন্দরে ভারতীয় প্রবেশ নিষেধ। তো ভারতের বাণিজ্য এই চাবাহার বন্দর থেকে মোটামুটি আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার একটা সুযোগ। তো সেটাই পাকিস্তানকে এড়িয়ে ভারতকে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার প্রবেশের একটা আম, সুযোগ দেয় এই চাবাহার বন্দর, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র 18 সাল থেকে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল, যেটা এই নিষেধাজ্ঞা তুললো। ঠিক আছে, এই ভারত দ্বারা এই বন্দরটি নির্মিত হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কোন আরব দেশের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে এক দেশের উপর আক্রমণ হলে অন্য দেশের উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে?
এটা করেছে সৌদি আরবিয়ার সাথে। পাকিস্তান সৌদি আরবিয়ার মধ্যে একটি কৌশলগত পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ হচ্ছে কোনো একটি দেশের উপর যদি আক্রমণ হয় অন্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তো এই ছিল আজকের প্রশ্নগুলো, তোমরা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যাংক ইউ।